দুঃখের সময়গুলো যতটা প্রলম্বিত হয়, খুশির সময়গুলো ততটাই দ্রুত যায়। আমাদের জীবনের গতি আগের মতো হয়ে গেল। সাহেব নতুন চাকরিতে মনোযোগ দিলেন। এদিকে মিষ্টি আপুর ডেলিভারির দিন ঘনিয়ে এলো। তখন পৌষ মাস। শীত ধীর পায়ে নেমে এসেছে ধরণীতে। সজীবতা শুষে শীতলতায় বিরাজ করলো। পাতা শুকিয়ে এসেছে। বিকালটা হয় তাড়াতাড়ি। 6টা বাজার আগেই তখন সন্ধ্যা নামে। এমন এক পৌষের বিকেলে মিষ্টি আপুর ব্যথা উঠল। কি চরম ব্যথা! আমি তখন বাচ্চাদের ড্রয়িং শেখাচ্ছিলাম। জরিনা আপা আর কিপা রান্নাঘরে কিছু একটা আকাম করছিল। জরিনা আপার নতুন কাজ হলো বিকেল হলেই আতরাঙ্গি কোনো একটা নাস্তা বানাবে। কখনো তা ভালো হয়, কখনো না। হঠাৎ শুনলাম মিষ্টি আপুর চিৎকার, ভাবি ভাবি! আমি বাচ্চাদের ড্রয়িং করতে দিয়ে ছুটে গেলাম তার ঘরে। মিষ্টি আপুর ঘরে গিয়ে দেখলাম তিনি পেট আঁকড়ে ব্যথায় কোঁকড়াচ্ছেন। পানি ভেঙেছে। সেই পানিতে তার পেটিকোট মিক্সি ভিজে গেছে। মিষ্টি আপু আর্তনাদ করে বললেন, ভাবি, খুব ব্যথা করছে, আমি আর পারছি না। আমার মুখ রক্ত শূন্য হয়ে গেল। সাহেব ঘরে নেই। আমি একা কি করে মিষ্টি আপুকে নিয়ে যাব? জোরে জোরে কিছু সময় শ্বাস ফেললাম। দ্রুত কয়েকটা জামা একটা থলেতে নিলাম। জরিনাকে বললাম, জরিনা আপু, বেবি ট্যাক্সি ঠিক করো একটা। তুমি একা লইয়া যাইবা? এখন এসবের সময় নেই, তুমি দ্রুত করো। বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম। মাকে বললাম, আপনি কৃপাকে রাখুন, আমি মিষ্টি আপুকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। মা আমার হাত ধরে বললেন, পারবা? আল্লাহ আল্লাহ করুন। সেদিন আমার মধ্যে অন্য এক কাননকে খুঁজে পেলাম, যে ভয়ে ফ্যাচ ফ্যাচ করে না, যে সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমি কাছের হাসপাতালে নিয়ে গেলাম তাকে। সেখানে ল্যান্ডলাইনে সাহেবের অফিসে জানিয়ে দিলাম। সাহেব শুনতেই প্রথম প্রশ্ন করলেন, তুমি একা ওকে নিয়ে এসেছো? হ্যাঁ, না আসলে দেরি হয়ে যেত। ওনাকে এখনই ভেতরে নিয়ে গিয়েছেন। আপনি দ্রুত আসুন, রক্ত লাগবে। সন্ধ্যা 6টা 15-তে মিষ্টি আপুর ছেলে হলো। ছোট্ট একটা দেহ নার্স আমার কোলে দিলেন। মিষ্টি আপুর হুবহু জেরক্স কপি। কি কান্না দুধ খাবার জন্য! সাহেব তত সময় পৌঁছে গেলেন। আজান দিলেন তিনি ছেলের গানে। আমার মনে হলো, আজ যদি শাহনেহার সাহেব বেঁচে থাকতেন, পৃথিবীর সকল সুখে ঝুলিয়ে এনে মিষ্টি আপুর কোলে ঢেলে দিতেন। মানুষটা নেই, এই ছেলেটি বাবার ছায়াবাদে বড় হবে। আমি জানি সাহেব কখনো তাকে কোনো কিছুর অভাব বোধ করতে দিবেন না, তবু আফসোস হলো খুব। মিষ্টি আপু তখন ক্লান্ত, খুব পরিশ্রম গিয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, তাই ঘুমিয়ে আছেন। আমি মনে মনে দোয়া করলাম, আল্লাহ যেন এই ছেলেটার ভাগ্যে কোনো দুঃখ না রাখে। পৃথিবীতে আসার আগে জীবনের সবচেয়ে বড় দুঃখটা সে ভোগ করেছে, আর কোনো দুঃখ যেন তাকে না ছোঁয়। মিষ্টি আপু শাহনাজ সাহেবের নামের সাথে মিলিয়ে ছেলের নাম রাখলেন নেওয়াজ। কৃপার ভাইয়া বাবু সে। মেয়েটা আমার সারা দিন ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। নেওয়াজ খুব শান্ত বাচ্চা। হয়তো ছোটবেলা থেকে সে বুঝেছে তার মাকে কষ্ট দেওয়া যাবে না। মাঝে মাঝে মনে হয় না ঘরে বাচ্চা আছে। আমি সাহেবকে বলি, নেওয়াজও বাচ্চা, আমার মেয়েও বাচ্চা। 3টা মাস কি জ্বালানটাই না জ্বালালো। সাহেব বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলেন, বাচ্চারা মানুষ বোঝে। আমি চোখ ছোট ছোট করে শুধালাম, কি বুঝাতে চাইছেন? আমি খারাপ বলে আমাকে বেশি জ্বালাতন করেছে? বাহ, তুমি তো সেই বুদ্ধিমান। অসহ্য লোকটাকে নিয়ে আর পারলাম না। আমার দিনগুলো খুব দ্রুত কাটতে লাগলো। দেখতে দেখতে আমার মেয়ে 4 বছর হয়ে গেল। নেওয়াজের বছর 18 মাস। আমাদের ব্যবসাটা পুরো দমে চলছে। আমাদের মাহমুদ সাহেব ক্যাপ্টেন হবার অপেক্ষা। তারপর তার বিয়ের কথা চালানোর জন্য আমি প্রস্তুত। তবে আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে মিষ্টি আপুকে বিয়ে দেবেন। কতটুকুই বা আর বয়স, মাত্র 28 বছর। একটা ছেলেকে নিয়ে কী করে বাকিটা জীবন কাটাবে, সে এই ভাবনা তাকে খুব ভাবায়। একবার উসখুস করে সাহেবের কাছে কথাটা বলেওছিলেন। সাহেব কঠিন ভাষ্যে জানিয়েছেন, আমি মিষ্টির বিয়ে আমি দেব না। আমি আমার বোনকে ফেলে দিচ্ছি না। কথা ঠিক, তবে জীবনের এই সময়টায় একটা সঙ্গীর খুব প্রয়োজন হয়। আমি যাই করি না কেন, আমার মনে একটা সাহস আছে, আমার সাহেব আছেন, তিনি সামলে নেবেন আমাকে। অবশ্য সাহেবের কথায় যুক্তিও আছে। নেওয়াজকে নিয়ে ছেলের মতো করে আপন করে নেবেন এমন দ্বিতীয় মানুষ বা কোথায়? কত এমন দেখেছি, দ্বিতীয় বিয়েতে বাচ্চাকে গ্রহণ করা হয় না। বাচ্চাটার ভবিষ্যৎ ভেসে যায়। আমি মাকে ভুং ভাং বুঝাই, শান্ত রাখি। তবে একদিন আমার সকল চিন্তার অবসান ঘটল। এমন একজন মানুষ এলেন আমাদের জীবনে, যিনি শুধু মিষ্টি আপুকেও না, বরং নেওয়াজকেও গ্রহণ করতে চাইলেন। মানুষটা আর কেউ নয়, আদনান ভাই। আদনান ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছিল এক দোকানে। আমি আর মিষ্টি আপু বাজার করতে গিয়েছিলাম। আদনান ভাই সেখানে এসেছিলেন ভেজাল খাদ্যের বিরুদ্ধে একটা অভিযানে। তাকে এত বছর পর দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম। পুলিশসহ বেশ কয়েকটা দোকানে তিনি তল্লাশি করে ডেট উত্তীর্ণ জিনিসপত্র বের করেছিলেন। সেই সময় আমাদের চোখাচোখি হয়।
তিনি প্রথমে কথা বলেছিলেন। কারণ না, কি খবর? আমি স্বাভাবিক থাকলেও মিষ্টি আপু খুব অস্বস্তিতে পড়লেন। তিনি প্রায় নিজেকে গুটিয়ে ফেলেছিলেন। আদনান ভাই তাকে দেখে বললেন, তুমি কেমন আছো মিষ্টি? জি ভালো। শাহনাজ সাহেব ভালো আছেন? মিষ্টি আপু উত্তর দিলেন না। আপু মৃদু স্বরে বললাম, উনি মারা গেছেন প্রায় 2 বছর। ওহ সরি, জানতাম না। আপনি আপনার খবর বলুন না। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একজনের দোয়ায় এখন আমি আর বেকার নেই। 3 বছর হয়েছে আমার চাকরিটা, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। আর বিয়ে শাদী? আদনান ভাই প্রবৃত্ত হাসলেন, মৃদু স্বরে বললেন, তোমার ছেলে মেয়ে কেমন আছে? শেষবার যখন দেখেছিলাম তখন তো এক্সপেক্টিং ছিলে। আমার একটা মেয়ে হয়েছে, আর মিষ্টি আপুর একটা ছেলে। মাশাআল্লাহ খুব ভালো আছে তারা। মাহমুদ? লেফটেন্যান্ট আমাদের মাহমুদ সাহেব। আপনি কিন্তু বাসায় আসবেন। তিনি গভীর নয়নে চাইলেন মিষ্টি আপুর দিকে। মিষ্টি আপু মাথা নত করে রইলেন পুরোটা সময়, যেন পালাতে পারলেই বাঁচেন। আদনান ভাই বলেন, আচ্ছা আসবো। ভাবিকে নিয়ে আসবেন? ভাবি নেই, কারণ আমার বিয়ে হয়নি। আমার মুখ ভোঁতা হয়ে গেল। আদনান ভাই আমাকে সেদিন লিফট দিতে চাইলেন, কিন্তু মিষ্টি আপু নিলেন না। আমি সেদিন আদনান ভাইয়ের চোখে ঠিক সেই গাঢ়ত্ব দেখলাম যা 4 বছর আগে দেখেছিলাম। আদনান ভাই কি এখনও মিষ্টি আপুকে ভালোবাসেন? প্রশ্নটা বারবার আমার মনে ঘুরপাক খেলো। খুব কি মন্দ হবে যদি আদনান ভাইয়ের সাথে মিষ্টি আপুর বিয়েটা হয়? আদনান ভাই কি মিষ্টি আপু এবং নেওয়াজকে একসাথে মেনে নিতে পারবেন? আমার প্রশ্নের উত্তর পেতে আমার খুব একটা অপেক্ষা করতে হলো না। ঠিক সপ্তাহখানেকের মধ্যে আদনান ভাই উপস্থিত হলেন আমাদের বাসায়। সেদিন ছিল শুক্রবার, সাহেবের ছুটি। তিনি সকাল থেকে ঘরে ছিলেন। শুক্রবার আমার সাহেবের রুটিন হয় ভিন্ন। তিনি ভোরে ওঠেন, নামাজ পড়তে যান, এসে চা খাবেন। সেদিনের নাস্তা হয় পরোটা নয় খিচুড়ি। সেটা খেয়ে বাজারে যাবেন, গরুর মাংস কিনবেন, এসে আমার হাতে ধরিয়ে বলবেন, পেয়ারা ভুনা করে রাখবেন। 12টার মধ্যে তার গোসল শেষ হবে। একেবারে মার দেওয়া একটা পাঞ্জাবি পরবেন, আতর লাগাবেন। তারপর তিনি রওনা দেবেন জুম্মা নামাজে। তিনি প্রায় নেওয়াজকেও নামাজে নিয়ে যান। নেওয়াজ হাঁটা শিখেছে, কিন্তু কথা এখনও বলতে পারে না। সাহেবের মতে এখন থেকে নেওয়াজকে শেখাতে হবে। ধীরে ধীরে সে নিজেই আল্লাহর প্রতি আসক্ত হবে। তিনি আসার পর মেয়েকে নিয়ে খেতে বসবেন। এখন নেওয়াজও মামার সাথে খেতে বসবে। দুপুরে খাওয়া দাওয়ার পর তিনি একটু ঘুমাবেন, উঠবেন আসরের নামাজের সময়। শুক্রবার তিনি সব নামাজ মসজিদেই পড়ার চেষ্টা করেন। সেদিন আসরের নামাজ পড়ে এসে দেখলেন আদনান ভাই এসেছেন আমাদের বাসায়। তার আগমন এমন একটা সময় হবে আমি আশাও করিনি। তিনি মিষ্টি আর ফলমূল নিয়ে এসেছিলেন, সাথে বাচ্চাদের জন্য খেলনা। মিষ্টি আপু একবারও ঘর থেকে বের হলেন না, তবে মা খুব খুশি হলেন। নামাজ পড়ে এসে বাহিরে পুলিশ দেখে প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন সাহেব। পরে তার সেই বিমূঢ়তা কাটল, তিনি বেশ খুশি হলেন। আদনান ভাই ব্রাইট ছেলে বলে তার দাবি ছিল। সে এখন একটা বড় পোস্টে আছে, এটা তাকে বেশ আনন্দ দিল। প্রথমে অনেক কথাবার্তা হলো, তারপর বেশ ইতস্তত ভাব নিয়ে বললেন, ভাইজান, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। জানিনি তো আমার বাবা মা নেই, আমার অভিভাবকও তেমন কেউ নেই। আমার চাচা আছেন অবশ্য, কিন্তু তিনি নামমাত্র, তাই নিজের ব্যাপারে নিজেকেই বলতে হয়। আমি আসলে একটা উটকো আবদার করতে এসেছি। জানি না আপনি কি করে বিষয়টা নেবেন, তবে আমি আসলে মিষ্টিকে বিয়ে করতে চাই। আদনান ভাইয়ের এই নাটকীয় প্রস্তাবে আমার বাড়িতে বজ্রপাত হলো। ভীষণভাবে হকচকালেন আমার শাশুড়ি। এমন ছেলে তার মেয়েকে নিজ থেকে বিয়ে করতে চায়, এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। কিন্তু আমার সাহেব স্পষ্ট স্বরে বললেন, সেটা তো সম্ভব নয়। কেন ভাইজান? আমার বোনের একবার বিয়ে হয়েছে, তার স্বামী মারা গেছেন ঠিকই, কিন্তু আমার একটা 18 মাসের ভাগনা আছে। তুমি একজন ব্যাচেলার ছেলে। আমার বোনকে বিয়ে করার সাথে সাথে আমার ভাগ্নেকেও পিতৃপরিচয় দিতে হয়। এই জমানায় একটা বিধবা মেয়েকে বিয়ে করাই বিশাল ব্যাপার। সেখানে একটা বাচ্চার বাবা হওয়া তুমি পারবে না। আমি তোমার উপর কিছু গুছিয়ে দিতে চাই না। আমার বোন আমার কাছেই থাকবে। আমি যতদিন বেঁচে আছি আমি আমার বোন আর ভাগ্নিকে ঠিকই আশ্রয় এবং সুরক্ষা দিব। তাই তোমার আবদার আমি গ্রহণ করব না। আদনান ভাই হালকা স্বরে বললেন, আমি যদি নেওয়াজকে দত্তক নিই তবুও না? সাহেবের কপালে তীব্র ভাঁজ পড়ল। অত্যন্ত পাথরে স্বরে বললেন, তুমি আসতে পারো। আমি খুব হতাশ হলাম। আদনান ভাইয়ের দৃষ্টিতে আমি স্বচ্ছতা দেখতে পেলাম, অথচ সাহেব তাকে ফিরিয়ে দিলেন। এই সাহেবকে নিয়ে আর পারা যায় না। আদনান ভাইয়া হতাশ হয়ে সেদিন ফিরে গেলেন। ঠিক সেভাবে ক্লান্ত পায়ে ফিরলেন যেভাবে মিষ্টি আপুর বিয়ের দিন ফিরেছিলেন। শাশুড়ি মা ম্রিয়মাণ গলায় বললেন, ছেলেটা তো ভালো ছিল। রাতের খাবার টেবিলে থমথমে পরিবেশ। সাহেব কোনো কথা বললেন না। শাশুড়ি মা উসখুস করলেন,
তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু ভয়ে বলতে পারছেন না। মিষ্টি আপুর মুখে তীব্র বিষাদের ছায়া। তিনি সবটাই জানেন। এই বিষয়ে তিনি একটিবারও কথা বলতে চাইলেন না। আমি পরিস্থিতি বুঝেও চুপ করে থাকতে পারলাম না। খুব শান্ত স্বরে বললাম, আমি আদনান ভাইয়ের সাথে মিষ্টি আপুর বিয়ে দেওয়ার প্রস্তাবে অমত করার কোনো কারণ পাইনি। অহেতুক কেন প্রস্তাবটা ফেরানো হলো? আমার প্রশ্নে সাহেব তীক্ষ্ণ চোখে চাইলেন আমার দিকে। আমি কোনো ভাবান্তর না দেখিয়ে শান্ত চোখে তার দিকে চেয়ে উত্তরে প্রতীক্ষা করতে লাগলাম। মিষ্টি আপু দ্রুত প্লেট নিয়ে উঠে যেতেই আমি শুধালাম, তুমি কোথা যাচ্ছ? নেওয়াজ একা ঘরে। ও তো ঘুমাচ্ছে, তুমি বসো, তোমার সাথেও কথা আছে। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না ভাবি। কেন? কারণ আমার এতে মত নেই। সারাটা জীবন একাই থাকার পরিকল্পনা? একা কোথায়? নেওয়াজ আছে, তোমরা আছো। কতদিন? মিষ্টি আপু, একটা গোটা জীবন বাকি তোমার জন্য। একটা সময় হাঁপিয়ে যাবে। প্রতিটা মানুষের একটা সঙ্গী প্রয়োজন। এর মধ্যে সাহেব হুঙ্কার ছাড়লেন, আমি কি মরে গেছি? নেওয়াজের মামা আপনি, বাবা নন। ভুলে যাবেন না, নেওয়াজের বাবা প্রয়োজন। নেওয়াজ আদনানের ঐরস নয়। আবেগে সে এখন এই কথা বলছে। ভবিষ্যতে সে যে নেওয়াজকে প্রত্যাখ্যান করবে না সেটার কি নিশ্চয়তা? ভুলে যেও না, সে একটা বেচারার ছেলে। একটা সময় তার নিজের পরিবারের শখ হবে তখন। আদনান ভাই এমন মানুষ নন। আমি তার চোখে স্বচ্ছতা দেখেছি। সে মিষ্টি আপুকে ভালোবাসে এখনও। কথাটা শুনতে সাহেব নড়েচড়ে উঠলেন। মিষ্টি আপু মাথা নত করে ফেললেন। অনধিকার চর্চা হচ্ছে, কিন্তু আমি মুখ খুললাম। আদনান ভাই বরাবর মিষ্টি আপুকে ভালোবাসতেন। তখন বেকার ছিলেন। আপনার কাছে তাকে চাইবার মুরদ ছিল না। এখন তার সেই যোগ্যতা হয়েছে, তাই তিনি মিষ্টি আপুকে বিয়ে করতে চাইছেন। তিনি নেওয়া সহ মিষ্টি আপুকে আপন করতে চাইছেন। একটু ভেবে দেখবেন, আপনার বোনের একটা পুরো জীবন বাকি। নেওয়াজের একটা ভবিষ্যৎ আছে। জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না। মামাবাড়ি মানুষ হওয়া ছেলে মেয়েদের সমাজ কি চোখে দেখে সেটা তো আপনার অজানা নয়। আজ আমি ভালো, কাল যে আমি ভালো থাকবো সেটার কি নিশ্চয়তা? আমার সাথে মিষ্টি আপুর বনিবনা নাও হতে পারে। আর সবচেয়ে বড় কথা, ছেলেটা পিতৃস্নেহ পাওয়ার অধিকার আছে। সাহেব সেদিন খুব ভাবলেন। অবশেষে তার মনটা নরম হলেও মিষ্টি আপু মোটে রাজি হলেন না। বাবা আর বাবা হওয়ার মধ্যে বিস্তর পার্থক্য। পরের সপ্তাহে আদনান ভাইকে ডেকে আনলেন সাহেব। মিষ্টি আপু এবং আদনান ভাইকে ছাদে পাঠানো হলো কথা বলার জন্য। আমি দরজার বাইরে চুপিসারে দাঁড়িয়েছিলাম। তাদের কথা শোনার আগ্রহ হচ্ছিল। আদনান ভাইয়া গভীর দৃষ্টিতে তাকিয়েছিলেন মিষ্টি আপুর দিকে। আপু খুব শান্ত স্বরে বললেন, আপনার এই দয়ার কারণটা আমার জানা নেই আদনান ভাই, তবে আমার এই বিয়েতে মত নেই। শুধুমাত্র অবলা বলেই আপনার ঘাড়ে উঠে বসবো, বিষয়টা আমার লজ্জা লাগছে। উনি মারা যাওয়ার পর থেকে আমার বেঁচে থাকার একটাই সম্বল আমার ছেলে। আমার ছেলের মুখের দিকে তাকালে আমার সাথে হওয়া সব অন্যায়গুলো ঠুনকো লাগে। আমার ছেলেই আমার সব। সেখানে আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। এখন যদি আপনাকে বলি আমি আর সন্তান চাই না, কারণ আমার ভয় হয় নিজের বাচ্চা হলে আপনি নেওয়াজকে অবহেলা করবেন। সেটা কি অন্যায় হবে না বলুন? আপনার একটা ভবিষ্যৎ আছে। আদনান ভাই মলিন হাসলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিষ্টি, একবার তুমি এইসব চিন্তা বাদ দিয়ে আমার হাতটা ধরতে পারো। ভবিষ্যতের চিন্তাটা না হয় ভবিষ্যতে ছেড়ে দাও। একবার আমাকে ভরসা করতে পারো। মিষ্টি আপু স্তব্ধ চোখে চাইলেন। আদনান ভাই হাসি প্রশস্ত করে বললেন, জানো মিষ্টি, যেদিন তোমার বিয়ে হয়েছিল সেদিন রাতে আমি খুব কেঁদেছিলাম। নিজের জীবনের ওপর খুব বিতৃষ্ণা হচ্ছিল। কেন আমার পাওয়ার ভাগ্যে কিছু নেই। ভেবেছিলাম কখনোই বিয়ে করব না, কারণ তোমাকেই বোধহয় আমি সব থেকে বেশি চেয়েছিলাম। আগে যদি জানতাম আমার চাওয়ার কারণে তোমার জীবনে দুঃখ আসবে, আমি তোমাকে চাইতাম না। একটু থেমে বললেন, আমি নেওয়াজকে কখনো অবহেলা করব না, কারণ আমার ওর মাঝে নিজেকে দেখতে পাই। বাবার মৃত্যুর পর আমার মা অন্য জায়গায় বিয়ে করেন। সেই পক্ষ আমাকে গ্রহণ করেনি, তাই আমাকে অনাথের মতোই বড় হতে হয়েছে। যদিও মা মারা গেছেন খুব দিন হয়নি, তবুও আমাকে বলতে হয়েছে আমার মা মারা গেছেন। আমি কখনোই চাইবো না আরেকটা শিশু আমার মতো বড় হোক, আমার মতো কষ্ট করুক। আমার আত্মীয় স্বজন কেউ নেই, আমার সম্পত্তি খুব একটা নেই, তবে আমার মৃত্যুর পর তা তুমি আর নেওয়াজই পাবে। সেখানে আমি বিয়ে করার ইচ্ছে ছিল না, সেখানে পরিবার বানানোর তো প্রশ্নই ওঠে না। এখন তুমি বলো, আমি যদি তোমার থেকে কখনো কিছু না চাই তাহলে কি আমাকে বিয়ে করা চাই? মিষ্টি আপু ঠিক উত্তর দিল শোনার আগেই আমার মাথায় গাঁটটা পড়ল। পেছন থেকে হিন হিন স্বরে কানে এলো, লজ্জা করে না লুকিয়ে লুকিয়ে মানুষের প্রাইভেট কথা শুনছো? এগুলো আমার একদম অপছন্দ। আমি পেছন ফিরে তার দিকে মুখ ভেঙচি কেটে বললাম, না করে না। লজ্জার আচার বানিয়ে খেয়ে ফেলেছি, মনে নেই আপনার? গতকাল তো আপনিও খেয়েছেন।
সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন, অতঃপর আমার হাত টানতে টানতে নিচে নিয়ে গেলেন। আর শোনাই হলো না মিষ্টি আপু কি বলল। তবে তিনি বিয়েতে রাজি হয়েছিলেন। বিয়ের আগের দিন তিনি আমাকে ডেকে বলেছিলেন, তুমি এমন জোর না করলেও পারতে। যে মানুষটা নিজে রাত জেগে আমার বাচ্চাকে সামলেছে সে আমার সাথে কাজ্জা করবে এও বিশ্বাস করতে হবে। আমি হেসে বলেছিলাম, জীবনটা অনেক বড় মিষ্টি আপু, একা একা এত পথ দুর্বিষহ লাগবে। আজ হয়তো তোমার মনে হচ্ছে আমরা জোর করছি, কিন্তু একটা সময় ঠিক বুঝবে। বিয়েটা হয়েছিল খুব ছিমছামভাবে। ভাগ্যিস আমি জোর করেছিলাম। মিষ্টি আপুকে দেখলে এখন কি যে শান্তি লাগে। মানুষটা চিরকাল এভাবে সুখে থাকুক। আদনান ভাই নেওয়াজ ঠিক ছেলের মতো করে ভালোবাসা দিয়েছে। কখনো মনে হয়নি ছেলেটি তার নয়। নেওয়াজ বাবা বলতে পাগল। সে জানেও না আদনান ভাই তার বাবা নন। কখনো জানার সুযোগ দেয়নি আদনান ভাই। যে পিতৃস্নেহ থেকে কখনো ছেলেটা বঞ্চিত ছিল, সেই পিতৃস্নেহ আদনান ভাই তাকে দিয়েছেন। যেদিন মিষ্টি আপুর বিয়ে হয়েছিল আমার সাহেবের ঠোঁটে প্রশান্তির হাসি ছিল। সময়ের কলি প্রহরে ধীরে ধীরে প্রিয় মানুষগুলো যার যার নিড়ে ফিরল। মিষ্টি আপুর বিয়ে হয়ে গেল। মাহমুদ ক্যাপ্টেন হবার পর তার বিয়ে হলো। মেয়েটা শাশুড়ির পছন্দের। সে বউ নিয়ে ফিরে গেল চট্টগ্রাম। বাড়িতে কেবল আমি, সাহেব, মা এবং কৃপা। মায়ের সেবার খুব জ্বর হলো। জ্বর মোটেই কমে না। জ্বর থাকলো 4 দিন। সেখান থেকে নিউমোনিয়া হলো। সাহেব খুব ছোটাছুটি করলেন। লাঙ্গসে পানি ঢুকলো। মিষ্টি আপু তখন রংপুর বেড়াতে গিয়েছিলেন। তিনি রংপুর থেকে চলে এলেন মায়ের খবর শুনে। সামান্য জ্বর থেকে এত ভয়ঙ্কর অবস্থা হবে বুঝতেও পারিনি। মাকে আইসিইউতে ভর্তি করা হলো। অক্সিজেনের মাত্রা বাড়ে কিন্তু তার শ্বাসকষ্ট কমে না। 6 দিন আইসিইউতে থাকার পর 7 দিনের দিন আমার শাশুড়ি মারা গেলেন। সেই 7টা দিন আমার সাহেবের উপর ঝড় গিয়েছিল। আমি আর মিষ্টি আপু সকাল থেকে আইসিইউর বাইরে বসে থাকতাম। 8টার পর থেকে সাহেব ডিউটি করতেন। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন। রাত 1টার দিকে ডাক্তার জানালেন মা মারা গেছেন। মাহমুদ এলো পরদিন। আমি সাহেবের চোখে কোনো অশ্রু দেখিনি। তিনি শুষ্ক চোখে মায়ের নিথর দেহের দিকে তাকিয়ে রইলেন অনেকটা সময়। জহুর বাদে মায়ের মাটি দেওয়া হলো। সব কাজ সাহেব দাঁড়িয়ে থেকে করলেন। তিনি পাথরের মতো হয়ে গিয়েছিলেন। কান্নাকাটি নেই, কোনো দুঃখ বিলাপ নেই, যেন এমনটা হবারই কথা ছিল। জানাজা পড়িয়ে এসে আমাকে বললেন, পেয়ারা আমি একটু ঘুমাবো, আমাকে ডেকো না কেমন। আমি তাকে ডাকলাম না। সাহেব ঘুম থেকে উঠলেন এশার নামাজের পর। আমি চা বানিয়ে ঘরে এসে দেখি তিনি বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি শূন্য, কেমন শুষ্ক মলিন। আকাশের দিকে যেন প্রশ্নের উত্তর খুঁজছেন উদাসীন চিত্তে। আমি তার পাশে দাঁড়ালাম। খুব আস্তে করে তার বাহুতে হাত রাখলাম। তিনি ক্লান্ত স্বরে বললেন, এতদিন আমার খুব ক্লান্ত লাগতো। এত দায়িত্ব, এত মানুষের দায়ভার। মনে হতো আমি আর না জানি কত দিন বইতে হবে। মাঝে মাঝে বিরক্ত হতাম, তবু এই কাঁধ থামেনি। মা, মাহমুদ, মিষ্টির বিয়ে হলো। মাহমুদ তার জীবনে দাঁড়িয়ে গেছে। আজ মাও চলে গেলেন। আজকে আমার সব দায়িত্ব শেষ। আমি এখন মুক্ত। অথচ আমার কেমন যেন ফাঁকা লাগছে। মনে হচ্ছে আমার বুঝি করার কিছু নেই। আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। আবারও প্রশ্ন হচ্ছে, আমি কি সব ঠিকঠাক করেছি? কোনো অপূর্ণতা ছিল না তো? আমি তার মাংসপেশিতে মাথা ঠেকিয়ে বললাম, কে বলেছে আপনার দায়িত্ব শেষ? আমি আর কৃপার দায়িত্ব তো আছে। আর আপনি নিজে দেখুন না, আজ আপনার ভাই বোনেরা সবাই নিজ নিজ জায়গায় কী সুখে আছে। সেটাই তো পূর্ণতা। সাহেব মলিন হাসলেন। আমি অনেকটা সময় তার হাত ধরে রাখলাম। কালো আকাশটা সেদিন আরও কালো লাগছিল। তবে বৃষ্টি হলো না, না আকাশে, না সাহেবের চোখে। এতটুকু লিখেই কলম থামালো কাননের। কাজের মেয়েটা চেঁচাচ্ছে, খালাম্মা, খালো জানে এখনও বাড়ি ফেরে নাই। কথাটা কানে যেতে পৌর চোখে ঘড়ির দিকে তাকালো কানন। বয়সটা আসলেই হয়েছে। চশমা ছাড়া কিছু দেখতে পারে না। চশমাটা একবার আঁচলে মুছল সে। ঘড়িতে 7টা বাজে। এত দেরি হয় না তার সাহেবের। সে কি আবার পথ হারালেন? চিন্তায় কপালের কুচকানো চামড়ায় তীক্ষ্ণ ভাঁজ পড়ল। টাইটা বন্ধ করে কানন উঠে গেলেন, নিচে গেলেন। কাজের মেয়েটা খুব চিন্তিত গলায় বলল, খালু জানে মনে হয় আবার বাড়ি ভুইল্লা গেছেন। আপনি ওনারে একা বাইর হইতে দেন কেন? মাথায় ব্যামো লইয়া এখন কই কই ঘুরতে আছে, ফোনেও নেই নাই। এবার একটু চিন্তিত হলো কানন। দরজা খুলে বের হলেন। সদরের বাইরে রইলেন স্বামীর প্রতীক্ষায়। স্বামীর একটা নতুন রোগ হয়েছে, ভোলা রোগ। ইংরেজিতে বলে ডিমেনশিয়া বা অলঝেইমার্স রোগ। রোগটা ধরা পড়েছে 2 বছর। সে বছর ডেঙ্গুতে ভোগার পর থেকে মোয়ামেন সরকার কেমন যেন ভুলোমনা হয়ে গিয়েছিলেন। কলম কোথায় রাখলেন, বই কোথায়, কিছুই তার মনে থাকতো না। গরম পানির সুইচ দিতে ভুলে যেতেন, ওষুধ খেতে ভুলে যেতেন। একদিন শুধালেন, ভাত খেয়েছি? খুব ছোট ছোট ঘটনা,
কানন ভাবলো বয়সের দোষ, হবে নাই বা কেন, বয়স কি কম হয়েছে? ৬৮ বছর বয়স তখন, এখন কি যুবকের মতো ব্রেন থাকে? একদিন তিনি সন্ধ্যা ভ্রমণে যেয়ে বাড়ি ভুলে গেলেন, সেই বাড়ি আর খুঁজে পান না। কানন এদিকে অস্থির। কৃপাকে ফোন করে জানাতেই মেয়ে ছুটে এলো। কৃপার বিয়ে হয়ে গেছে, তার এখন একটা ৭ বছরের মেয়ে আছে। মুয়াবিন ফিরলেন রাত ১১টায়। তার চোখ মুখ বিভ্রান্ত। পরদিন মেয়ে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। এমআরআই, সিটি স্ক্যান সব করানোর পর ডাক্তার জানালেন আলঝেইমার্স। ব্রেনে কিছু প্রোটিন জমা হয়ে তার স্নায়ুকোষের নিউরনগুলো ক্ষয়ে যাচ্ছে। কিছু ওষুধ তাকে দেওয়া হয়েছে, কিন্তু এতে আসলে খুব একটা কাজ হবে না। বয়স হচ্ছে, উপর থেকে আগে একবার ব্রেন স্ট্রোক হয়েছে। সুতরাং নিজেকে প্রস্তুত রাখতে হবে। একদিন রোগী নিজের পরিচয় ভুলে যাবেন, নিজের আত্মীয়দের ভুলে যাবেন, হতাশ হলে চলবে না। কারণ একটা দীর্ঘশ্বাস ফেলো। লোকটা এখন অনেক কিছু ভুলে যায়। নিজের মেয়েকেও মাঝে মাঝে চিনতে পারে না। কাজের মেয়েটাকে একদিন চোর বলে কি হুঙ্কার। একটা স্বস্তি, এখনও কাননকে সে ভোলেনি, কাননকে সে মনে রেখেছে। কানন মিষ্টি এবং কৃপাকে ফোন করিয়ে জানালো। মাহমুদ এলো। ঘরে সবাই চিন্তিত। মুয়াবিন ফিরল রাত 10টায়। কানন উৎকণ্ঠিত স্বরে শুধালো, মোবাইল বাদে কেন বের হলেন আপনি? কোথায় ছিলেন? মুয়াবিন চোখে মুখে কেমন অপরাধ বোধ, কিন্তু সেটা প্রকাশ না করে বলল, আমি গ্যাদা নাকি, যত সব, এত হাউকাউ করার কি আছে? লোকটা আজকে আবার পথ ভুলেছে। কানন কড়া স্বরে বলল, কাল থেকে আর একা একা বের হবেন না। মজনু আপনার সাথে? কেন, আমি কি আবুদ্দা? হ্যাঁ, আপনি তার থেকে অধম। আমি বলেছি এর ওপর যেন কোনো কথা না হয়। স্বামীকে তীব্রভাবে শাসালেন কানন সরকার। মুয়াবিন গজগজ করে নিজের ঘরে যেতেই আবারও হুঙ্কার ছাড়লেন, পেয়ারা, এ পেয়ারা, দেখো ঘরে একটা চূর্ণি ঢুকেছে। পেয়ারা, কোথায় তুমি? কানন একটা দীর্ঘশ্বাস ফেললেন। আবার কাজের মেয়েটাকে তিনি চিনতে পারছেন না। কৃপা অবাক কণ্ঠে বলল, বাবা কাউকে চেনে না অথচ মাকে ঠিকই চেনে, খেয়াল করেছ পিপি? মিষ্টি হেসে বললেন, ভাইয়া যে তোমার মাকে খুব ভালোবাসেন, তাই তাকে ভোলেননি। কানন মৃদু হাসলেন। এই লোকটা যদি তাকে ভুলে যেত তাহলে সত্যি খুব অসহায় লাগতো তার। সব খারাপের মধ্যে এই একটা দিকেই সান্ত্বনা। ঘরে গিয়ে কাজের মেয়েকে নিচে যেতে বললেন তিনি। স্বামীকে শুধালেন, কী সমস্যা? ও তো আমাদের ঘরেই থাকে। মাহফুজা নাম ওর। ওকে বারবার চুন্নি বলেন কেন? চুন্নি লাগে তাই বলি। লোকটা স্বীকার করবে না তার যে মনে নেই। কানন এবার শান্ত স্বরে বললেন, পাঞ্জাবের ভেতরে চিরকুটটা পেয়েছিলেন? মুয়াবিন এবার একটু শান্ত হলেন। বিছানায় বলে পাঞ্জাবিটা খুলতে খুলতে বললেন, হ্যাঁ, অনেক পরে পেলাম। আমি সেই গুলশান চলে গিয়েছিলাম জান। হাঁটতে হাঁটতে? হ্যাঁ। কানন তার পাশে বসে তার চামড়া কুচকানো হাতটা নিজের হাতে নিয়ে অনুরোধের স্বরে বলল, আর এমন করে একা বের হবেন না, আমার কলিজায় কামড় লাগে। মাহমুদ তো থানায় ফোন দিত, এমনটা আর করবেন না। আচ্ছা আচ্ছা হয়েছে, একদিন একটু হারিয়ে গেছি, পৃথিবী মাথায় করে ফেলেছে, যন্ত্রণা যত সব।